আর এদিকে পলি জমে মজে গিয়েছে খাল। খালে পলি জমায় বন্দরে ঢুকতে পারছে না ট্রলার। কালনাগিনী খালে পলি জমায় চরম সমস্যায় মৎস্যজীবীরা। খালে পলি জমে গিয়েছে আর পলি জমাতেই কাকদ্বীপ মৎস্য বন্দর ঢুকতে পারছে না ট্রলার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, কতদিন আগে সংস্কার হয়েছিল এই খাল এবং মৎস্যজীবীরা কতটা ক্ষতির মুখে, কি বলছেন তারা? হ্যাঁ, একেবারেই। দেখো, এই খালটি কিন্তু বছর আসছে আগে একবার কিন্তু কাটানো হয়েছিল এবং তারপর থেকে পড়ে রয়েছে। আজকে বছর 3 ধরে কিন্তু এই রকম সমস্যায় জর্জরিত কাকদ্বীপের এই যে মৎস্য বন্দরটি। এই যে কাকদ্বীপের যে মৎস্য বন্দরটি কিন্তু কয়েক লক্ষ মানুষের রুটি রুজি এই মৎস্য বন্দরের উপরে, কিন্তু এই মুহূর্তে খালটিতে পলি পড়ে যাওয়ার কারণে কোন জোয়ার না থাকলে পরে কোনোভাবেই কিন্তু ট্রলার ঢুকতে পারে না। তুমি জানো, এই সময় ইলিশের মৌসুম চলছে, অর্থাৎ সমুদ্র থেকে যে ট্রলার গুলো মাছ ধরে কিন্তু তারা কিন্তু উপকূলে নিয়ে আসছে এবং সেই উপকূলে নিয়ে আসলে কিন্তু একটা বিশাল বড় একটা কর্মকাণ্ড থাকে, অর্থাৎ মাছটাকে লোড করা গাড়িতে এবং আবার নতুন করে প্রস্তুতি নেওয়া সমুদ্রে যাওয়ার, এবং সেক্ষেত্রে বড় তেল থেকে শুরু করে বিভিন্ন রকম বাজার সমস্ত কিছু কিন্তু তাদেরকে ওই ঘাটের মধ্যে দিয়েই তুলতে হয়। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেইটা আর এই কাকদ্বীপ মৎস্য বন্দরে কিন্তু কোনোভাবেই কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ পলি জমে গিয়েছে। এবারে মৎস্যজীবীদের কিন্তু নির্ভর করতে হচ্ছে নামখানা যে মৎস্য বন্দর রয়েছে তার উপরে, এবং সেখানে গিয়ে কিন্তু আরো একটা বিপত্তির সামনে আসছে, যেটা একসঙ্গে অনেক ট্রলার ঢুকে গেলে পরে কিন্তু একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে, দুর্ঘটনা ঘটছে, ট্রলার ডুবে যাচ্ছে এবং এই নিয়ে কিন্তু চরম অস্বস্তির মধ্যে রয়েছে মৎস্যজীবী। তারা চাইছে অবিলম্বে এই খালটি যদি তাড়াতাড়ি ব্যবস্থা করে, তারা তাহলে দ্রুত কবে তাদের সমস্যার সমাধান হয় সেদিকেই অবশ্যই নজর রেখো। ধন্যবাদ। এখানে ভাটার সময় ট্রলার ঢোকে না, এখানে টোটালি ফুল জোয়ার হলে তবে ঢোকে, নয়তো এই যে খাল যেভাবে ছিল এটা আস্তে আস্তে মাটি ভরে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ট্রলার এখানে থাকছে না বহুদিন ধরে সেই সমস্যাটা সব থেকে বড় সমস্যা। এখন ফিশিং এর সময়, তারপরে এখানটা একটা ব্রিজ হয়েছে, এদিকেও কোনো নৌকা ট্রলার ঢুকতে পারছে না এই ব্রিজটার জন্য। মেন হচ্ছে দুধারে চর এক জায়গায় হয়ে যাচ্ছে, মানে আর উঁচু হয়ে যাচ্ছে আর কি চর পরে। সরকারকে বলে কাটালে সবথেকে ভালো হয়। ভাটার সময় ট্রলার ঢুকতে পারে না, বহুত কষ্ট হয়, চড়ার মধ্যে ট্রলার থেকে যায়, আবার ফুল জোয়ার আসলে তখন হারবারে ট্রলার ঢুকতে পারে। হ্যাঁ, গত বছর ধরে এটা ওই ডেজার্ট দিয়ে হয়তো মাটি কাটে যদি খালাটা বেশি করে দিয়ে যায়, তখন যে যাতায়াতের দিকে সব ট্রলারদের সুবিধা হবে। এই বন্দরটাকে ঘিরে প্রচুর লোকের রুটি রুজি আছে, অনেক বড় কল বা অনেক রকম আমাদের অ্যান্সিলারি যারা সব থাকেন তাদেরও বিজনেস জড়িয়ে রয়েছে, কিন্তু দিনের পর দিন এই বন্দরটা মজে যাচ্ছে। এই বন্দরটাতে তো সমস্ত পরিকাঠামো রয়েছে, কিন্তু ট্রলার না ঢুকতে পারলে তো এর বন্দরের গুরুত্ব হারাচ্ছে। ড্রেজিং হওয়ার কথা ছিল, ড্রেজিংটা কি কারণে হয়নি, কিন্তু ড্রেজিং নিয়ে যে সমস্যার সমাধান হবে এটাও ভাবা যাচ্ছে না। এটাকে নিয়ে কারো কোনো এক্সপার্টের পরিকল্পনা করতে হবে। আমরা বুঝতে পারছি না এই সমস্যাটা কি করে সমাধান হবে। একটু মুর্শিদাবাদের সাগরদিঘির দিকে নজর রাখি। মুর্শিদাবাদের সাগরদিঘিতে জমা জলে কিভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে দেখুন সেই ছবি। এবং শুধু তাই নয়, সেই জমা জলে বাসন মেজে প্রতিবাদ করছে সেখানকার স্থানীয় বাসিন্দারা, জাল ফেলে প্রতিবাদ করছেন স্থানীয় বাসিন্দারা। জমা জলে এইভাবে দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদের সাগরদিঘি কাবিলপুরের ঘটনা। প্রণব রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, প্রশাসন কি কোনো ব্যবস্থা নিল এখনো পর্যন্ত? না, দেখো, প্রশাসন বহুদিন ধরেই বলছে এই রাস্তা ঠিক করে দেওয়া হবে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও কিন্তু সেই প্রতিশ্রুতি মানা হচ্ছে না। তার ফলে কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে এই সাগরদিঘির কাবিলপুর এলাকার আশেপাশে 5 থেকে 7টি গ্রামের মানুষদেরকে। এবং আজকে সকালবেলাতেও একটি বাচ্চাদের যে স্কুল ভ্যান যাচ্ছিল, পুলকার গাড়ি, সেই গাড়িও কিন্তু আটকে যায় এবং যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এবং এই নিয়ে বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। গ্রামবাসীদের অভিযোগ বারে বারে যে যারা তোমার এমএলএ থেকে এমপি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি থেকে বা বিডিও অফিস থেকে বারে বারে তারা দরবার করলেও তারা কিন্তু প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু সেই কাজ হয়নি। তার ফলে স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে কিন্তু সে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এবং তারা আজকে সকালবেলাতে অভিনব উপায়ে কিন্তু বিক্ষোভ দেখায়। কেউ তোমার জাল ফেলে মাছ ধরছে, কেউ বাসন মাজছে নোংরা জলের মধ্যেই, বা কেউ কাপড় জামা কাচছে। এইভাবে কিন্তু তারা অভিনব উপায়ে কিন্তু তারা বিক্ষোভ দেখান এবং তারা দাবি যদি এর মধ্যে যদি রাস্তা ঠিক না করা হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও কিন্তু হুমকি দিয়েছেন।
বেশ, ধন্যবাদ। আন্দোলনকারীরা কি জানাচ্ছেন শুনুন আপনারা। অন্য লোকেরা বলছে যে পিডব্লিউডি হয়ে গেছে, পিডব্লিউডির বোর্ড বসিয়ে দেখ, তাহলে আমরা জানবো পিডব্লিউডি হয়েছে, এবং কবে কাজ শুরু হচ্ছে তার টেন্ডারটা হোক, আমাদের সেটা দাবি। মালদার দিকে নজর রাখি। বৃষ্টিতে বেহাল প্রাথমিক স্কুল। অল্প বৃষ্টি হলে সেখানে হাঁটু জল সরকারি প্রাথমিক স্কুলে। স্কুলে নেই নিকাশির কোনো ব্যবস্থা। স্কুলে জল জমায় ব্যাহত হচ্ছে পড়াশোনা, স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা। ছবিটা দেখুন আপনারা। মিড ডে মিলের খাবার খেতে পড়ুয়ারা হাঁটু জল পেরিয়ে, ছোট ছোট ক্ষুদে পড়ুয়া তাদেরও হাঁটু জল পেরিয়ে যেতে হচ্ছে। ক্লাসরুমের ছবিটা যদি দেখতে চান, দেখুন ক্লাসরুমের ছবিটা, কি পরিস্থিতি ক্লাসরুমে। আর তাই পড়ুয়ার সংখ্যা নিতান্তই কম। এই হলো ক্লাসরুমের ছবি। মালদার একটি সরকারি স্কুল, সেই সরকারি স্কুলের এই পরিস্থিতি। সেবক রয়েছে টেলিফোন লাইনে। সেবক, স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কেন এরকম পরিস্থিতি, এই বেহাল দশা? দেখো, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে এই স্কুল 70 বছরের পুরনো, তার মধ্যে এই নিকাশির সমস্যা তৈরি হয়েছে গত 3 বছর ধরে। স্কুলের সংলগ্ন একটি কালভার্ট ছিল, এই কালভার্ট সাহায্যে এই স্কুলের জল নিকাশি হতো এবং পাশে জলাজমিতে জল চলে যেত, কিন্তু সেই জমি মাফিয়ারা ভরাট করে ফেলেছে। একই সঙ্গে কালভার্টের মুখও বন্ধ, ফলে স্কুলের কোনো জল কিন্তু আর বাইরে বেরোতে পারছে না। স্কুলের নিকাশি পুরোপুরি ভেঙে পড়েছে এবং স্কুল এবং সংলগ্ন এলাকা তা কিন্তু জলে ডুবে থাকছে। না, সেক্ষেত্রে সেবক স্থানীয় পঞ্চায়েত কি জানাচ্ছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে? এখানে নিকাশির সমস্যা। স্কুল কর্তৃপক্ষ সকলকেই জানিয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছেন যে প্রত্যেকেই আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। পঞ্চায়েতও বলছে যে ওই এলাকার সমস্যা তাদের নজরে এসছে, প্রয়োজনে পাম্প চালিয়ে ওই জল বার করার চেষ্টা হবে, কিন্তু স্থায়ী সমাধান দরকার। কারণ হাঁটু জলে বাচ্চারা স্কুলে পৌঁছতে পারছে না। একবার পাম্প চালালে জল বেরিয়ে যাবে, এটা ঠিকই কথা, কিন্তু স্থায়ী সমাধান না হলে এই বর্ষার মরশুমে অন্তত 2-3 মাস সমস্যা থাকতে পারে। শুধু তাই নয়, বারবার পাম্প চালিয়ে জল বের করাও সম্ভব নয়। প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের সভাপতি, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন পঞ্চায়েতের সঙ্গে কথা বলবেন, নিজে পরিদর্শনে যাবেন এবং নিকাশির সমস্যার সমাধান করা হবে। এখন দেখা যাক যে এই কাজটা কতটা তাড়াতাড়ি কার্যকরী হয়। ধন্যবাদ। ছাত্ররা কি বলছে শুনুন আপনারা। জলটি ঘোলা হয়ে গেছে, আমরা খেতে পারছি না এবং এইখান দিয়ে আমরা যাতায়াত করতে পারছি না। এই জলের জন্য স্কুল নোংরা হয়ে গেছে অনেক পরিমাণে। এখানে সাপ টাপও থাকতে পারে, গাছের নোংরা, তাই জন্য। আর এতেই কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে প্রধান শিক্ষকের কপালে। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এবং জলটা পাস হওয়ার কোনো জায়গা নেই যে বেরিয়ে যাবে, ওরকম কোনো সিচুয়েশন নেই। ওই রাস্তাতে একটা ছোট কালভার্টের মতো ছিল, ওই দিক দিয়ে নিচে নেমে যেত পুকুরে। ওই জায়গাটা এখন ভরাট হয়ে গেছে, কিভাবে ওটা বন্ধ হয়েছে আমরা এটা জানি না। এখন সম্পূর্ণ জলই এখানে আটকে যাচ্ছে। মিড ডে মিলের ঘর দেখতে পাচ্ছেন, চারিদিকে জল। আজকে আবার পাম্প চালালাম, তো পাম্পে ওই ঘোলা জল উঠছে। আর এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা সংসদের। যেহেতু এটা পঞ্চায়েত এলাকা, আমি পঞ্চায়েতের সঙ্গে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন। কালভার্টের ওটা কেন ওটা মানে বন্ধ হলো, কি কারণে বন্ধ হলো, ওটা যেন উনি ব্যবস্থা করে দেন। ওখানে লোকাল অথরিটি উনি তো। স্কুলের কোনো সমস্যা যেন না হয়, বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয়, স্কুলটা ঠিকঠাক যেন চলে। মালবাজারের দিকে এবার একটু নজর রাখি। সেখানে টোটগাঁও গ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে। এখনো জলমগ্ন টোটগাঁও গ্রাম। আতঙ্কে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় 150 জন। রকি রয়েছে আমাদের প্রতিনিধি। রকি, এখান থেকেই কিন্তু একটু বোঝার চেষ্টা করব, উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বৃষ্টি কবে বন্ধ হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি। এখন কি পরিস্থিতি? কারণ আমরা কিছুক্ষণ আগেও খবর করলাম যে বিভিন্ন নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, গতকাল রাত থেকে কিন্তু দফায় দফায় ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স জুড়ে বৃষ্টি চলছে এবং তার পাশাপাশি ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি চলে কিন্তু
জল বেড়েছে ডুয়ার্সে বিভিন্ন নদীতে। সেই পাশাপাশি কিন্তু সিকিমে যে অবিরাম বৃষ্টি চলছে তার ফলে তিস্তার জল বেড়ে গেছে, আর যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে কিন্তু মালবাজার মহকুমার অন্তর্গত টোটগাঁও গ্রামের বাসিন্দাদের। কারণ সেখানে কিন্তু এর আগে দেখা গিয়েছে যে তিস্তার জল ঢুকে গিয়েছে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেখানকার মানুষ সেখান থেকে সরে যেতে শুরু করেছে এবং ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় 150 জন মানুষ। সেখানে কিন্তু তাদের রাখা হয়েছে এবং রাত্রি যাপনও সেখানে করেছে। পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু তাদের সেখানে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু আশঙ্কা করছে যদি বৃষ্টি আরো বাড়ে গ্রাম প্লাবিত হয়ে যেতে পারে এবং বিচ্ছিন্ন হয়ে যেতে পারে টোটগাঁও গ্রাম। আর তাতেই কিন্তু চিন্তার আকাশ তাদের মাথার উপরে নেমে এসেছে এবং তারা দুশ্চিন্তা রয়েছে তাদের ভিতরে খারাপ হয়ে গেলে তাদের দিন যাপন কি করে চলবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। लोग का जितना बाड़ी है वो सब चला गया, किसी का नहीं गया लेकिन किसी किसी का तो गया, पूरा खत्म हो गया। नदी बढ़ के कौन सा नदी? वो ये सिस्टा नदी बढ़ के पूरा पूरा घर में घुस गया पानी। तो हम लोग यहाँ स्कूल में आके बैठे, हमेशा तो यहाँ पर रिलीफ नहीं बैठ रहते ना, हम लोग को जगह चाहिए और जगह का साथ साथ थोड़ा पैसा भी चाहिए हम लोग को, क्योंकि हम लोग तो घर तो करना पड़ेगा ना। यहाँ का मेंबर जो पंचायत प्रेसिडेंट जो है उसने हम लोग को लेके आया। এখন টোটগাঁওয়ের অবস্থা অনেকটাই খারাপ, নদী তো সব টোটগাঁওয়ের দিকে ঢুকছে, এখন জল তো সব নদী মানে আমাদের এই গ্রামে 52টা যেটা বাড়ি ছিল ওই বাড়িগুলো দিয়ে এখন নদী বইতেছে। তো তারা এখন কোথায় আছে? এখন সবাই স্কুলে ত্রাণ শিবির করা হয়েছে। স্কুলে ট্রান্সফার হয়েছে। কতগুলো পরিবার? এখন 52টা আছে, কিন্তু কি হয় আরও যদি মানে 52টা এখন আছে এরা, তো মনে হচ্ছে আজকে রাত্রে এরকমই যদি বৃষ্টি হয় তাহলে পুরো গ্রাম এখান থেকেও ছড়ে যেতে হবে আমাদের অন্য জায়গায়। টানা বৃষ্টিতে বিপত্তি, পাহাড়ের একাধিক জায়গায় ধসে বিপর্যস্ত পাহাড়ের 13টি গ্রাম, ধসে ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও জল পরিষেবা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজকুমার। বক্সা পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে পাহাড়ে? দেখো প্রিয়াঙ্কা, একদমই কিন্তু এই যে বক্সা পাহাড়ের যে 13 গ্রাম প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তার কারণ হচ্ছে সদর বাজার সহ একাধিক জায়গায় কিন্তু বক্সা পাহাড়ে ধস নেমেছে, যাতায়াত করা যাচ্ছে না। এবং এই ধসের জেরে কিন্তু জানো যে তুমি যে পাহাড়ের যে সরবরাহ ব্যবস্থা, পানীয় জলের যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ ব্যবস্থা সেটা বিধ্বস্ত হয়ে পড়েছে। এবং শুধু তাই নয়, বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা বক্সা পাহাড়। ফলে সাধারণ যে প্রয়োজন মানুষের সেগুলো তারা পেতে কিন্তু সমস্যায় পড়ছেন। এক কথায় একদম গোটা বক্সা পাহাড়ের যে 13 গ্রাম তা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। एकदमै मान्छे जानेको लाइफ छैन बाटो, अब कसरी बाटोमा मान्छे हिँड्नु हेर्नुहोस्। এই যে সদরবাজার গ্রামে